আসসালামু আলাইকুম। ইনোসেন্ট জনগণ থেকে সাবরিনা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আহ প্রতিদিনের মতো আবারও এখনো বলতে হচ্ছে যে আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। উম আমি দেখছি অনেকেই আমার সাথে জয়েন হয়ে গেছেন অলরেডি। সো একটু যদি কষ্ট করে জানিয়ে দেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমার জন্য খুব ভালো হয় আমার লাইভটা শুরু করার জন্য। উম রুবেল ভাইয়া বলেছেন সাহসী কন্যা। থ্যাংক ইউ ভাইয়া। আম, পাপিয়া সরকার আপু বলেছেন শুনতে পাচ্ছি। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল মোমেন ভাইয়া বলেছেন আমি শুনতে পাচ্ছি। মাসুদ আহমেদ ভাইয়া বলছেন কথা শুনতে পাচ্ছি। ওকে। মাস মাসুম আহমেদ ভাইয়া বলেছেন আলহামদুলিল্লাহ আপু আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইয়া খুব ভালো আছি, খুব ভালো আছি। আজকে জানি কেন আবার একটু বেশি বেশি ভালো লাগতেছে। আমার মনে হয় আপনারা বুঝতেছেন যে কেন আবার বেশি বেশি ভালো লাগতেছে। যাই হোক, আরো কিছু মানুষ অ্যাড হোক আমার সাথে, তারপর না হয় আমরা একটু গল্প করব, আজকে আড্ডা দিব। আচ্ছা, আব্দুল মোমেন ভাইয়া চট্টগ্রাম থেকে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আহ আচ্ছা, আইডির নামটা হচ্ছে জীবন বাসময়। আসলেই ভাইয়া বাসময়, সত্যি বলছেন, শুনতে পাচ্ছি বোন, থ্যাংক ইউ। এমডি হালিম ভাইয়া বলেছেন লাভ ইউ, লাভ ইউ অল। মোহাম্মদ সালামতুল্লাহ ভাইয়া বলেছেন শোনা যাচ্ছে স্পষ্ট। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, অনেকেই দেখছি আমার সাথে জয়েন হয়ে গেছেন। বিষয়টা হচ্ছে আজকে আমাকে বোধহয় একটু বেশি খুশি খুশি লাগতেছে, তাই না? দেখেন কত কিউট লাগতেছে। উম, আচ্ছা বলেন তো আজকে আমাকে কেন এত বেশি খুশি খুশি লাগতেছে? গেস করেন, কমেন্ট করেন। হুম। ও সরি। বিষয়টা হচ্ছে যে কয়েকদিন আগে আমাদের হচ্ছে প্রাণী সম্পদ উপদেষ্টা ম্যামের নাম জানি কি কি জানি একটা আক্তার। উম, আচ্ছা এই মুহূর্তে মনে পড়ছে না, কারো যদি মনে থাকে একটু জানাবেন আমাকে, হ্যাঁ। সেই ম্যাম কয়েকদিন আগে একটা বিবৃতিতে, তার একটা বিবৃতিতে বলেছিল, ক্ষমা চেয়েছিল ভারতের কাছে যে তারা ইলিশ পাঠাতে পারবে না ভারতে। দুঃখ প্রকাশ করেছিল যে আমাদেরকে ক্ষমা করবেন, আমরা ইলিশ পাঠাতে পারবো না, কারণ ইলিশের অনেক বেশি দাম। আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পায় না, আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে ইলিশ সব ভারতে পাঠিয়ে দেয়া হয়, আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না। আমাদের দেশেও দুর্গাপূজা হয়, আমরাও ইলিশ খাবো। তো কয়েকদিন আগে যে বাজারে ৩০০ টাকা কেজিতে ইলিশ মাছ বিক্রি হয়েছে, সেটা অবশ্যই আপনাদের মনে আছে, তাই না? ৩০০ টাকা করে আমাদের ডক্টর ইউনুস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ৩০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি করছিল, তাই না? আমি তো খেয়ে ভাই একদম কি বলবো, নানা স্থানীয় অবস্থা হয়ে গেছিল আমার। ওই যে যখন ডক্টররা হচ্ছে ধর্মঘট না জানি কি ডাকলো না, তখন মানে এত অবস্থা খারাপ হয়ে গেছিল। তার মধ্যে গ্যাসের দামও কমে গেছিল, সিলিন্ডারের দাম। তো আমার বাসায় তো আমি সিলিন্ডারে রান্না করি। একদিকে হচ্ছে ইলিশ সস্তা, অন্যদিকে হচ্ছে গ্যাসের দাম কমে গেছে, মানে সবকিছু এত সহজলভ্য ভাবে পেয়ে গেছি। খেতে খেতে পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, এখন আজকে দেখলাম যে বাংলাদেশ থেকে ৩০০ মেট্রিক টন ইলিশ আহ ইন্ডিয়াতে গেছে, জানেন আপনারা, তাই না? এক এক টন হচ্ছে ১০০০ কেজি। ১ টন ইলিশ যে মানে ১ টন হচ্ছে ১০০০ কেজি, তাহলে ৩০০ মেট্রিক টন ইলিশ হচ্ছে ৩ লক্ষ কেজি, এরকম কিছু।
তো সেই পরিমাণের ইলিশ হচ্ছে ইন্ডিয়াতে আজকে গেছে। আর আমাদের উপদেষ্টা সাহেবরা কিছুতেই ইন্ডিয়ার সাথে হচ্ছে সমঝোতা করবে না, তারা ইন্ডিয়াকে ছাড়াই থাকবে, এই করবে সেই করবে। আসলে আজকের লাইভটা হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের জন্য না, আজকের লাইভটা হচ্ছে যারা ইন্ডিয়াকে বয়কট করেছিল, ইন্ডিয়া বয়কট, সব জায়গা থেকে ইন্ডিয়াকে বয়কট করে দিয়েছিল। আমি আসলে লাইভে তাদের জন্য এসেছি যে তারা কি আসলে বেঁচে আছে। ইন্ডিয়াকে তো বয়কট করছিল, আসলে এখন বেঁচে আছে কিনা সেটা দেখার জন্যই আসছি। আপনারা যারা ইন্ডিয়াকে বয়কট করছিলেন তারা একটু আমাকে জানাবেন যে আপনারা বেঁচে আছেন কিনা। মানে আমি একটু ডাউটে আছি যে আপনারা কিভাবে মুখ দেখাবেন। ওফ, ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে পাঙ্গা নেয়, যেখানে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া চলতেই পারে না, ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেয় আমাদের বাংলাদেশের মেধাবীরা, পাঙ্গা নেয়, বয়কট করে। ব্যাপার না, ব্যাপার না। যাই হোক, ইন্ডিয়া আমাদের বন্ধু না, কিন্তু তারপরও অনেক হাসি পায় যে আমাদের দেশের মেধাবীরা, মেধাবীরা কত কিছু করলো। ইন্ডিয়াতে নাকি মেয়েও দিয়ে দিছে। যাই হোক, ব্যাপার না, ব্যাপার না। কি বলবো, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, সিরিয়াসলি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপু কেমন আছেন? সুনামগঞ্জের বড়ছড়া থেকে শুনছে, থ্যাংক ইউ ভাইয়া। ইলিশ মাছ, কে জানি একটা কমেন্ট করলো যে আমার হাসি দেখে নাকি খুব ভালো লাগতেছে। এরকম হাসি আমাকে দেখে নাই ভাই, এরকম হাসি তো দেখেন না। আমি জাস্ট ওয়েট করেন না, জাস্ট ওয়েট করেন না, দেখেন না দেশের মধ্যে কি হচ্ছে আর কি হবে, জাস্ট ওয়েট করেন। পাহাড় থেকে সমতল সব জায়গা চলতেছে, মসজিদ থেকে মন্দির সব জায়গায় মারামারি, হানাহানি, রাহাজানি। দেশের মানুষ এখনো বুঝে নাই যে কি হচ্ছে, কি চাইছে। এখন যদি আমরা বলি যে এমন স্বাধীনতা তো চাইনি, তাহলে যারা আমাদেরকে আফসুস লীগ বলে হেসেছিল, আমি একটু তাদের মুখ দেখতে চাই যে তারা এই মুহূর্তে তাদের বক্তব্যটা কোন দিকে নিয়ে গেছে। আফসুস লীগ বলে তো আমাদেরকে খুব চিল্লাইছে, খুব চিল্লাইছে। এখন তাদেরকে আমি দেখতে চাই যে তারা এখন কি বলে। মানে এখন তো কেউ কিছু বলে না, চুপ করে আছে। আমার না একটা বিষয় জানতে খুব ইচ্ছা করতেছে, সেটা হচ্ছে আমাদের সমন্বয়ক ভাইয়ারা কই, আমাদের হাসনাত ভাইয়া কোথায়? কয়েকদিন যাবত খুব চুপচাপ দেখতেছি না, মানে খুব চুপচাপ লাগতেছে হাসনাত ভাইয়াকে, সার্জিস ভাইয়াকে খুব চুপচাপ লাগতেছে, মানে শুনতেছি না তাদের বজ্রকণ্ঠে তাদের ভাষণগুলো শুনতেছি না, অনেকদিন হয়েছে। এই জন্য জিজ্ঞেস করলাম তারা কি আসলে আছে, দেশে আছে? বেচারারা কি হবে, কি দরকার ছিল বলেন? সাধারণ ঘরের ছেলে পেলে ছিলেন, সাধারণভাবে জীবন পার করতেন, পড়ালেখা যেহেতু ভালো ছিলেন, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করেন, একটা না একটা উপায় তো হয়েই যেত, তাই না? কিছু তো একটা করতে পারতেন, অ্যাটলিস্ট ভালোভাবে একটা চাকরি করতে পারতেন। ঢাকা ভার্সিটিতে তো আমরা অবশ্যই বাংলাদেশে সেটাকে অনেক বেশি সম্মান করা হয়, সো অ্যাটলিস্ট একটা ভালো কোম্পানিতে চাকরি করতে পারতেন, দিনটা এরকমই পার হয়ে যেত, বিয়ে শাদী করতেন, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারতেন অ্যাটলিস্ট। কি করলেন, কি করলেন সরকার হওয়ার লোভে? কি করলেন বলেন তো? মানে ওই যে বলে না যে কি জানি, যে এপারও পাইলো না ওপারও পাইলো না। আপনাদের তো কোনো কুলি নাই, কি করবেন বলেন তো? এখন গা ঢাকা দিচ্ছেন, এখন গা ঢাকা দিয়ে আছেন না চুপচাপ। এই যে তোফাজ্জলকে মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো কথা শুনছেন আমাদের মেধাবীরা কিছু বলেছে? কোনো ভিডিও ক্লিপ দিছে কিছু? আমি পাই নাই এখনো, জানি না, সারাদিন অনেক অফিস করে টায়ার্ড থাকি, তো ভাইয়াদেরকে শোনা হয় না আমার। ওকে, আচ্ছা একটা কথা বলেন, এই যে 3,000 মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হলো,
আমাদের প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া তো তো পাঠানো হয় না, তাই না? চুরি করে তো পাঠানো হয় না ডেফিনেটলি। চুরি করে পাঠাইলে তো যমুনা টেলিভিশনে সবার আগে বলতো, কিন্তু যমুনা টেলিভিশন থেকেই তো নিউজ পাচ্ছি যে 3,000 মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে, যার কত রুপি করে জানি দাম ধরেছে, বাংলাদেশি মেবি 850 টাকা করে দাম পড়েছে, যাই হোক, ডট ডট ডট। তো এই যে ইলিশগুলো পাঠানো হইল বাংলাদেশ থেকে, এই ইলিশটা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠাইতো, তাহলে কি বলতেন? সবাই মিলে কি বলতেন? অনেক নোংরা নোংরা ভাষায় কথা বলতেন, তাই না? বলতেন তো, তাই না? আচ্ছা, মোদির সাথে শেখ হাসিনা সরকারের প্রেম, এইটা সেইটা সেটা অনেক কিছু। এখন ডক্টর ইউনূস সাহেব যে বাংলাদেশ থেকে 3,000 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠাইছে, সে কি মোদির সাথে পরক্রিয়া করে? মানে তার কি সহকামিতা আছে মোদির সাথে? সে তো ছেলে। এটা তো শেখ হাসিনা সরকার পাঠাইলে তো আপনারা বলতেন যে পরক্রিয়া করে, প্রেম করে, জামাই নাই, এটা করে সেটা করে, অনেক কিছু বলতেন। মানে সেই ভাষাগুলো আমি না হয় নাই ইউজ করি, কিন্তু এখন যখন ডক্টর ইউনূস সাহেব পাঠাইলেন, ডক্টর ইউনূস সাহেব তো ছেলে, তাহলে মোদির সাথে তার কি সম্পর্ক? সহকামিতা? আমার এই কথাটার সাথে কারা কারা একমত আছেন একটু কমেন্ট করে আমাকে জানান, আমি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়বো আপনাদের, ঠিক আছে? কি বাবলাল মুন্সি ভাইয়া বলছে তলে তলে খাতিল লাগাইছে। ভাইয়া, তলে তলে খাতিল লাগানোর কিছু নাই, ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, এটা সত্যি, তাই না? ভারত ছাড়া চলা যাবে না বাংলাদেশের। তো কিভাবে বলে যে আমরা বয়কট করে দিয়েছি, আমরা এটা করব না, আমরা সেটা করব না? আমরা তো দেখছি ভারতের যখন ইলিশ রপ্তানি করে নাই, তখন বাংলাদেশে কত দাম কম ছিল? কম ছিল? ছিল না তো। তাহলে তাহলে কেন শেখ হাসিনা সরকারকে বারবার করেই বলা হয় মোদির সাথে তার এই সম্পর্ক, সেই সম্পর্ক, সেই সম্পর্ক? কেন বলা হয়? এখন তো আপনিও চলতে পারতেছেন না ভারত সরকারকে ছাড়া। ভারতের সাথে পাঙ্গা নেয়া বাংলাদেশের সম্ভব না। আপু দিল্লি না ঢাকা, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাসনাত ভাইয়ার না, বলছিল না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। মনে হয় প্রস্তুতি নিতেছে পালানোর জন্য। ভাই, পালানোর জন্য প্রস্তুতি? কই যাবে? কই যাবে পালায়া? হাবিবুর রহমান জুয়েল ভাইয়া বলছে সত্য কথা বলে যাবেন, পাশে আছি ইনশাল্লাহ। ভাইয়া, আমি আমি একটা মেয়ে হয়ে যদি সত্য কথা বলতে পারি, আপনারা ছেলে হয়ে যে কেন বলতে পারেন না আমি জানি না। হ্যাঁ, জানি যে আপনারা অনেক বেশি সমস্যার সম্মুখীন হন, বা অনেক সমস্যা হয় আপনাদের, বা সমস্যায় পড়ে আছেন, তাই বলে আপনারা তো পারেন ভয়েসের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে এগুলোর প্রতিবাদ করতে, তাই না? আমরা প্রথম 5ই অগস্টের পরে আওয়ামী লীগের যে অবস্থা দেখছি, আজকে কিন্তু সেই অবস্থা থেকে আওয়ামী লীগ বের হয়ে আসছে। আমার মনে হয় অনেকটা বের হয়ে আসছে, 50% বের হয়ে আসছে। সো এখন ভয় পাওয়ার সময় নেই তো, ভয় পাওয়ার সময় নেই। এখন বাঙালিও বুঝতেছে যে আওয়ামী লীগ কি ছিল, শেখ হাসিনা সরকার কি ছিল, এটা স্বীকার করুক বা না করুক, মুখে না বলুক, বাট তারা বুঝতেছে, ঠিক আছে? এই যে দেখেন, ইলিশ ইলিশ করে এত চিল্লাইলো, ভারতকে বয়কট করলো, ইলিশ দিবে না, ক্ষমা চাইলো, বাংলাদেশিদেরকে ইলিশ খাওয়াবে তারা। এখন মন চায় কি জানেন? সিলভার কাপ নিয়ে খাওয়ায় দিতে। যেগুলাই বলছিল না যে ভারতে ইলিশ দিবে না, ওগরে একেবারে আস্তে আস্তে সিলভার কাপ করে খাওয়ায় দিতে। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি, হ্যাঁ? ওকে। আচ্ছা, মাইনুদ্দিন মনির ভাইয়া বলেছেন সহকামিতা আছে। ভাই, সমকামিতা না তো কি? সমকামিতা না হলে কি? শেখ হাসিনা সরকার পাঠাইলে সেটা যদি মোদির সাথে তার প্রেম করা হয়, তাহলে ডক্টর ইউনূস পাঠাইলে সেটা তার সহকামিতা না মোদির সাথে?
সে তো মেয়ে না, সে তো ছেলে, তো সহকামিতা ছাড়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন ভাইয়া জানি একটা কমেন্ট করলো যে 100 এর বেশি কমেন্ট করছে না জানি কি, মেসেজ কমেন্টটা চলে গেল উপরে, আমি পড়তে পারলাম না। হুম, তো তাদেরকে দিতে কন, তাদের মুখের ভাষণ এটা, তাদের কাছে তথ্য, তারাই নিজেরা জানে। যাই হোক, ব্যাপার না। 100% সত্যি কথা, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। বয়কট পার্টিকে পাইলে একটু জানাবেন। আমিও খুঁজতেছি, আমি তো আজকে লাইভ করার তো কোনো ইচ্ছা ছিল না, তাই না? আমি গতকালকে না গত পরশু দিনই লাইভ করলাম তো। আমি আসলে দেখতে আসছিলাম যে যারা বয়কট করছে তারা কি বেঁচে আছে কিনা, মানে বেঁচে থাকলেও তারা কিভাবে যে কি করবে, কি বক্তব্য দিবে। ইস, মনের কথাগুলো এত সুন্দর করে তুলে ধরছেন আপু, মনে হচ্ছে আমার কথাগুলো। ভাই, ডলি আপু, ডলি আপু না ভাইয়া, যাই হোক, আমি যদি আপনাদের মনের কথা সব বলি তাহলে আপনারা কি করেন বলেন তো? কি করেন? মানে কিছু একটা বলেন, কিছু বলেন। এভাবে চুপচাপ থাকলে তো হবে না, তাই না? আমাকে দেখে শিখেন সাহস কাকে বলে। আমি খুব ঠান্ডা মেজাজের, বুঝছেন? যদি কখনো চেতে যাই না তাহলে মনে করবেন যে আজকে প্রচন্ড গরম ছিল, তাই চেতে গেছি, বাট আমি সহজে চেতি না, আমি খুব ঠান্ডা মেজাজের। আপু, ডক্টর ইউনূস সাহেবের প্রথম স্ত্রী কিন্তু একজন ইন্ডিয়ান, ওই দিক থেকে মোদির সাথে লিঙ্ক আছে। ভাই, কত লিঙ্ক যে বের হবে কয়েকদিন পরে, দেখেন শুধু। মাথা উঁচু করে বাঁচতে হয়, সেটা আমাদের নেত্রী দেখিয়েছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আমাদের দেশটাও ছিল। আর কয়দিন ভাই, আর কয়দিন? পাহাড় থেকে সমতল সব জায়গায় আগুন জ্বলতেছে, সব জায়গায় রাহাজানি, হানাহানি, মারামারি, পিটায় মানুষ মানুষকে মেরে ফেলে। ওফ, তার নাকি কারণই জানে না কি কারণে মারছে, আবেগের বশে মারে, কত কিছু হয়। এই যে দেখেন, তোফাজ্জলকে মারছে, তোফাজ্জলের খুনিদেরকে যারা মারছে তাদেরকে 8 জনকে দেখলাম অ্যারেস্ট করেছে, 6 জনকে কোর্টে তুলছিল, আজকে দেখলাম 8 জনকে অ্যারেস্ট করছে। কিন্তু ওই দিক থেকে যে বিপ্লব ভাইয়া নাকি জাহাঙ্গীরনগরে যে ভাইয়াটাকে মারা হইলো, তার খুনিরা তো স্পষ্ট ভিডিওতে। দেখলাম যে ছাত্র দলের নাকি 5 জন, তারা কোথায়? তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে ধরাও হয়নি, তাদের কোনো বিচারও হচ্ছে না, শুনি নাই এখনো কোথাও। তো যাই হোক, এখন যা করবে সেটাই হচ্ছে আওয়ামী লীগ করে, নয়তো হচ্ছে ছাত্র দল করে, ছাত্রলীগ করে, নয়তো ছাত্র দল করে। সাধারণ সমন্বয়ক যারা, তারা কিছুই জানে না। জানবে কি করে? তারা তো দেশেই নাই। ত্রাণের টাকা চুরি কইরা নিয়ে ভাগছে না, তারা তো দেশেই নাই। জানবে কি করে? তারা তো ব্যাংকে রাখছে টাকা, তো ব্যাংকে রাখছে। ভাইয়ারা যে কোথায় আছে, কেউ জানলে একটু জানাবেন। আহ আপনি আমাকে সারা জীবন, কি জানি, ঈশা হুমায়রা কি জানি একটা কমেন্ট করলো। আচ্ছা, আমি আছি ঈশা হুমায়রা, ওকে। আমি জানি আপনি থাকবেন। প্রিয় বোন, আপনার কামারের বাড়িতে কোরআন পড়তে লাভ নাই আর, আচ্ছা কি জানি একটা লিখছে, বুঝি নাই। বিগত 4 বছরে ভারতে ইলিশ গেছে 5,541 টন। আচ্ছা, বিগত 4 বছরে গেছে 5,541 টন, 4 বছরে। আর 4 দিন হয়ে আইসা ভারতে একদিনে ইলিশ গেছে 3,000 মেট্রিক টন। ভারতের সাথে পিতলা খাতিল দেখাইতেছে, চাপ দিবে না, এই জন্য পিতলা খাতিল দেখাইতেছে। লাভ নাই, হ্যামিলনের বাসিওয়ালা, লাভ নাই। অবৈধ সরকারের কর্মকাণ্ড দেখে হাসবো না কাঁদবো বুঝতেছি না। আরে ভাই, হাসবেন না কেন? দেশের মধ্যে কত কত কিছু চলতেছে হাসার মতো, হাসবেন না কেন বলেন? প্রতিদিন এক একটা কাহিনী চলছে, প্রতিদিন এক একটা স্টোরি হচ্ছে, জাস্ট ফানি ফানি স্টোরি হচ্ছে। আচ্ছা, ওই যে লুঙ্গি ডান্স গানে যে নাচ ছিল যে একটা আপু, মনে আছে আপনাদের? ধানমন্ডি 27-এর সামনে, সেই আপুটার খোঁজ আছে আপনাদের কাছে? ওরে আমার একটু দরকার, ওরে আমার খুব ভাল লাগছে। ওর নাচ অনেক বেশি সুন্দর, তো তাই ভাল লাগছে। ডুগডুগি বাজান যাইব। মেধাবীদের ধরে ধরে সিলভার কাপ খাওয়ানো, আমি সিলভার কাপ। আমি যখন ছোট ছিলাম না, বড় হওয়ার পরে তো চলে আসছি বাড়ি থেকে, যখন ছোট ছিলাম
তখন হচ্ছে দেখতাম যে বাড়ির যে পুকুরে ইলিশ মাছ, সরি সরি সরি, বাড়ির পুকুরে মাছ চাষ করতো না, ওইখানে সিলভার কাপ চাষ করতো না, মরে মরে প্রতিদিন সকালে দেখতাম যে মরে মরে পেট ফুলে ভেসে উঠছে পুকুরের মধ্যে। পরে দেখতাম যে মা মাঝে মাঝে করতো কি, ওই মাছগুলো উঠায় নিয়ে আইসা পরে লেবু পাতা টাতা দিয়া খুব মজা কইরা একেবারে ঝুরঝুরা কইরা, একদম মানে ঝোল টোল রাখতো না, পুরা ঝুরঝুরা কইরা কেমন যেন এটা রান্না করতো, খুব স্বাদ লাগতো। তো আমার এখন কি মন চাইতেছে জানেন, সমন্বয়ক ভাইয়াদেরকে, আমাদের বড় ভাইদেরকে সেই যে পেট ফুলা মাছগুলা না কাঁচা কাঁচা খাওয়ায় দিতে মন চাইতেছে। ইলিশের বদলে একদম কাঁচা কাঁচা সেই পেট ফুলা মাছগুলারে খাওয়ায় দিতে ইচ্ছা করতেছে। আচ্ছা, একটা ভাইয়া কমেন্ট করলো আমাকে যে আপনার কথা যৌক্তিকতা থাকলেও কিছু 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 প্রশ্ন আমাকে সে করে গেল, সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার থাকতে আমার নৈতিকতা কোথায় ছিল। টুনটুনি আপু, সুন্দর দিয়েছেন নামটা, ভাল লাগছে নামটা। টুনটুনি পাখি কিন্তু অনেক সুন্দর দেখতে, অবশ্য আমি অনেক সুন্দর, আই নো দ্যাট। তো যাই হোক, বললেন যে নৈতিকতা কোথায় ছিল। নৈতিকতা তো সরকারই করে গেছে, আমি কি করব বলেন। আমার সরকারের কাছেই তো নৈতিকতা ছিল, আমার সেখানে নৈতিক বক্তব্য দেওয়ার তো কোনো মানেই ছিল না। আমার সরকারই নৈতিক ছিল, আপনারা বুঝতে পারেননি, সেটা আপনাদের ব্যর্থতা। এখন দেখেন না দেশের মধ্যে কত নৈতিকতা হচ্ছে। আমাদের অগ্নিকন্যা, দোয়া রইল। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সমন্বয়কদের পালানোর রাস্তা পাবে না বলেছেন আর যে জয় আর যে ভাইয়া। ভাইয়া সমন্বয়করা পালানোর জায়গা কোথায় পাবে না, পালায় গেছে তো অলরেডি, আপনি খোঁজ খবর রাখেন না, ভিডিও টিডিও তো পাচ্ছি না দুই একদিন যাবত ধরে, দেখতেছেন না। সবাই একটু চোখ কান খোলা রাখেন, হ্যাঁ সবাই একটু চোখ কান খোলা রাখেন। আমাদের উপদেষ্টা সাহেবরা কিন্তু এক একজন করে সরে যাচ্ছে, কারণ গতকালকের একটা ভিডিও দেখবেন যে প্রধান উপদেষ্টা সাহেবের কার্যালয় না জানি প্রধান উপদেষ্টা সাহেবের বাসভবনের সামনে হচ্ছে যে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা গুলিবিদ্ধ হয়ে চোখ হারাইছিল, পা হারাইছিল, হাত হারাইছিল, ওরা একটা সমাবেশ করেছে গতকাল রাতে, আমি দেখলাম ভিডিওটা। তো সেখানে দেখলাম যে তারা হচ্ছে কোন উপদেষ্টার সাথে জানি, আমি না খালি ভুলে যাই, তো যাই হোক কোন উপদেষ্টার সাথে জানি দেখা করার জন্য করেছিল, তো ওনাকে পায়নি, বাট সরাসরি ফোনে কথা বলেছে। তো তো দেখলাম যে একটা ভাইয়া তখন বলল যে তিনি সেই উপদেষ্টা সাহেবকে উদ্দেশ্য করে বলল যে তার সাথে আমার কথা হয়েছে ওভার দ্য কলে, সে হচ্ছে তার ব্যক্তিগত সফরে দেশের বাহিরে আছে, ব্যক্তিগত সফরে দেশের বাহিরে যায় উপদেষ্টা মহোদয়েরা। আপনারা একটু চোখ কান খোলা রাখেন, হ্যাঁ খুব তাড়াতাড়ি, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি সেই সময় চলে আসছে। হ্যাঁ তুমি কান্না করো করো না হাসো, ভাইয়া আমার চেহারাই এই বুঝছেন, আমার চেহারার মধ্যেই মানে কান্না করি না হাসি আমি নিজেও জানি না, আমার চেহারাই এমন, কি করব বলেন, আল্লাহ বানাইছে এমন করে। কোনো লাভ হবে না ইলিশ দিয়ে, সময়ের কাজ সময় করে দিবে ভারত। ভারত খুব চালাক মানুষ, এদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের হয় নাই। সো বয়কট করব, এই করব সেই করব, ইলিশের দাম 300 টাকা দিয়ে দরে বানিয়ে খাওয়াবো, এগুলা বলা ফালতামি ছিল না, জাস্ট ফালতামি ছিল না, মানে দেশে একদম একেবারে জোকার্স এর একটা বানায় ফেলছে, যা খুশি তাই বলে, যা মন চায় তাই করতেছে, মানে ভবিষ্যতে কি হবে, মানুষ এটারে কি ট্রল করবে না করবে কিছুই, মানে মুখ দিয়ে যা মনতে চাইতেছে তাই করতেছে, বিকজ অফ মানুষের ব্রেইন ওয়াশ করার জন্য, আই ওয়াশ করার জন্য যা খুশি তাই করতেছে। এই যে মসজিদে হামলা হইলো, এই যে মাসুদ ভাই থেকে শুরু করে তোফাজ্জল পর্যন্ত পিটায়া হত্যা করা হইলো, মানুষের আই ওয়াশ করানোর জন্য কোর্টে তুলছে, কিন্তু শুনছেন রিমান্ড দিছে এখনো নাই নাই তো। তো আই ওয়াশ না তো কি। আমি দেখলাম যমুনা টেলিভিশন তো খুবই উদার হয়ে গেছে, খুবই উদার, এদের অবস্থা যে কি হবে আল্লাহ মালুম। তো এরা দেখলাম যে একটা নিউজ করতেছে রেনু হত্যা, 2019 সালের রেনু হত্যা, যে স্কুলে চোর, বাচ্চা চোর বলে পিটায় এক মহিলাকে মেরে ফেলছিল, সেটার একটা নিউজ দেখলাম আজকে তৈরি করলো, যে সেই যে রেনুর বাচ্চা ছিল একটা মেয়ে এবং এবং ছেলে, সেই ওদেরকে নিয়ে একটা করলো, ভিডিও করলো দেখলাম।
তো যাই হোক, রেণু হত্যাটা তো আমাদের কাছে সত্যি খুবই মর্মান্তিক ছিল এবং আমরা অবশ্যই এই ধরনের হত্যাগুলোর বিরোধিতা অবশ্যই করি। সো তখনও কিন্তু দেশ অনেক উত্তাল হয়ে গিয়েছিল, কিন্তু তখন তো গণহত্যাই ছিল ওইটা, তাই না? স্কুলে বসিয়ে একটা মহিলাকে পিটায় মেরে ফেলছে, গণহত্যাই ছিল। কিন্তু এখন যমুনা টেলিভিশনে দেখতেছি যে সেই হত্যার বিচার এখনো হয়নি 4 বছর পরে এসেও। আরে ভাই, তোরা যদি রেণু হত্যার বিচারের দাবি করো 4 বছর পরে এসে, মাসুদ ভাইকে তো রাজশাহীতে বসে পিটায় মাইরা ফেলছে, তাহলে সেইটার হিসাব মানে সেটা তো কয়েকদিন আগে, ফিউ ডেজ অ্যাগো। সো সেইটার হিসাব তোরা তো এখনো করতেছস না, মানে গরম গরম থাকতে সেইটার হিসাবই করস না, 4 বছর আগেরটার খবর নিয়ে আসছস। যমুনা 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 করে প্রতিধ্বনি আমরা শুনেছিলাম বাংলায়, মনে থাকবে। অসাধারণ বলেছেন, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ দিয়া না, শুধু ধন্যবাদ দিয়া না, বুঝছেন? আমি যে এই যে সাহস করে কথাগুলো বলি না, আমি জানি যে আমি রিস্কি জোনে, হয়তো আমি রিস্কি জোনে। তো এগুলা আপনাদের জন্য, এই যে সারাদিন অফিস করে এসে ঘেমে ঘেমে যে ফ্যান বন্ধ করে রাখছি কেন জানেন? যে সাউন্ড হবে বা ডিস্টার্ব হবে, সাউন্ডে আমি আমি ক্লিয়ার মনোযোগ দিতে পারবো না আপনাদের দিকে। এই কষ্ট করে ভিডিওগুলা করি না, এগুলা শুধুমাত্র আপনাদের কিছু কমেন্টের জন্য না, আপনাদের কিছু ভিউ এর জন্য না, শুধুমাত্র এই দেশের মানুষকে সত্য কিছু জানানোর জন্য। সো আপনারা যদি ডেফিনেটলি আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে আমার মানে কথাগুলো অ্যাটলিস্ট বাংলার 2-3 লাখ মানুষ অ্যাটলিস্ট শুনে আপনাদের মাধ্যমে। আমি আপনাদের কাছে সেটা আশা করব যে আপনাদের মাধ্যমে যেন সেটা শুনে দেশের মানুষ যেন আমার সত্য বলাগুলোকে শুনে। আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক ভাইয়া, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদের শক্তিতেই, আপনাদের এই যে সাহসী সাহসী কমেন্টগুলো আমাকে করেন, সেগুলো আমার জন্য অনেক বেশি শক্তি। আপনাদের এই সাপোর্টগুলোতে আমি অনেক বেশি শক্তি পাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার এই প্রতিবাদী কথাগুলো, আমি আমি জানি না আমি কতটা প্রতিবাদ করতে পারি, তবে আমি বেঁচে থাকলে, বাকিটা তো আল্লাহ মালুম, বিপদ কখন কার ঘাড়ের উপর চলে আসবে এটা তো আল্লাহ মালুম, তবে আমি বেঁচে থাকলে, যতদিন বেঁচে আছি, যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ সুস্থ হচ্ছে, ততদিন পর্যন্ত আমি ভিডিও করে যাব। সো কেউ আমাকে হুমকি ধুমকি দিয়ে লাভ নাই। যদি আল্লাহ আমার ক্ষতি না চায়, তাহলে আপনারা করতে পারবেন না, আমি বিশ্বাস করি সেটা। সো আমি চাইবো যে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আমার লাইক কমেন্ট যত বেশি পড়ে, তার থেকে যেন শেয়ার বেশি পড়ে, কারণ এই কথাগুলো মানুষের শোনার দরকার আছে। কারণ অনেক মানুষ আছে যারা ভয়ে কিছু বলতে পারে না, কিছুই বলতে পারে না, তাদের উচিত আমার কথাগুলো শোনা, যে আমি একটা মেয়ে হয়ে কিভাবে প্রতিবাদ করি। আপনারা কেন পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারতে হবে, আপনাদেরকেই পারতে হবে। আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? আর আমাদের বিজয় খুব তাড়াতাড়ি, লিখে রাখেন কথাটা, খুব তাড়াতাড়ি আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ হবে। ভয় পাওয়ার কিছু নাই। কত আর নামবে, কত নিচে নামবে, নামতে থাকুক, নামতে থাকুক। যখন এত নিচে নেমে গেছে বাংলার জনগণ, এখনই 70% মানুষ বুঝে গেছে যে ডক্টর ইউনূস এই দেশে কেন আসছে, কিভাবে আসছে। সো এর পরাজয় নিশ্চিত। তো এরপরে কি হবে জানেন? এই যে বিএনপি নিয়ে এত চিল্লায়া চিল্লায়া সার্জিস আলম, হাসনাত এত কথা বলল, এই যে এত কথা বলে উপদেষ্টা সাহেবরা, এদের অবস্থা কি হবে? আওয়ামী লীগ আসলেও এরা কট খাবে, বিএনপি আসলেও এরা কট খাবে। সো সেই দিনটা দেখার অপেক্ষায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, সবাই একটু সেভে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা মার্ডার হচ্ছে, তোফাজ্জল ভাইয়া, মাসুদ ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাইয়া, বা বিএনপিরও অনেক ভাইয়াদেরকে দেখলাম যে হত্যা করা হয়েছে। সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন সবার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।